হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12। আমরা লাস্ট ভিডিওতে তোমাদের স্থিরতরিতে 4th চ্যাপ্টার অর্থাৎ ধারকত্ব ধারক-অধ্যায় 1 থেকে 25 এর দাগে এমসিকিউ অবধি আলোচনা করেছি। তো অনুশীলনীতে তোমাদের এবারে কোশ্চেন নাম্বার 26 থেকে রয়েছে 53 অবধি, তার মধ্যে কিছু বইতে করে দেওয়া রয়েছে, সেগুলো আলোচনা করব না, কিন্তু বেশিরভাগই করে দেওয়া নেই। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করে এই ভিডিওতে তোমাদের এমসিকিউ আলোচনা শেষ করব। তো সবচেয়ে প্রথমে শুরু করা যাক কোশ্চেন নাম্বার 26। তো এমসিকিউ তে যেটা বলা রয়েছে তোমাদের বইতে যে তিনটি একই ধরনের ধারক যাদের প্রত্যেকের ধারকত্ব হচ্ছে সি, তাদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো এবং তার সঙ্গে আরেকটা একই ধরনের এবং একই মানের ধারককে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। তখন তুল্য ধারকত্বের মান কত হবে? তাহলে এই ক্ষেত্রে শ্রেণী সমবায়ে তিনজন রয়েছে একই মানে এরকম, তার সঙ্গে সে একই মানের একটা সমান্তরাল সমবায় রয়েছে এরকম তুল্য ধারকত্ব। যদি আমি এই বি ধরি টার্মিনাল পয়েন্ট গুলো, তো এখানে জিজ্ঞেস করেছে তুল্য ধারকত্ব কত হবে, অপশনও রয়েছে। তো এইটা করার সময় তোমরা দেখতেই পাচ্ছ এই তিনটে রয়েছে কিভাবে না শ্রেণী সমবায়ে রয়েছে। তো শ্রেণী সমবায়ে থাকা মানে এদের তুল্য রোধ কত হবে না, তুল্য রোধ যদি আমি C1 ধরি তাহলে এটা কত হচ্ছে, এইটা হচ্ছে, তার মানে C1 সমান হচ্ছে C/3। তার সঙ্গে এই C এর সমান্তরাল সমবায়, তাহলে C/3 তোমরা যদি বইতে রাখো তাহলে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অপশন বি। অপশন বি তে রয়েছে 4C/3। পরের যে প্রশ্ন রয়েছে 27 দাগে, সেখানে যেটা রয়েছে সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে স্মল কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে এবং দুটো ধারক রয়েছে, তাদের মধ্যে আধানের বণ্টন হয়েছে। তো এবারে জিজ্ঞেস করেছে যে ধারক দুটিতে আধানের অনুপাত কত হবে। তো তোমরা ভালো করেই জানো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব দুই প্রান্তে ধ্রুবক থাকে, তাহলে আমরা বিভব সমান ভালো করেই জানি Q/C হয়। তাহলে যদি আমি দুই ক্ষেত্রে ধরি, দুটো যেহেতু ধারক রয়েছে, তো এখান থেকে আমরা ইজিলি Q1/Q2 বের করে নিতে পারবো, আর সেটা হচ্ছে C1/C2। তো যদি আমরা বইয়ের দিকে তাকাই তাহলে একটা অপশন এ রয়েছে, যেখানে এই অপশনটা রয়েছে। কোশ্চেন নাম্বার 28 এ আসবো। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এমনি অনেকদিন আগে এটা মেডিকেল এন্ট্রান্সে ছিল, দেখতেই পাচ্ছ তোমার লেখাও রয়েছে। তো এখানে যেটা জিজ্ঞেস করেছে যে একটা বর্তনী রয়েছে, তো সেই বর্তনীতে 2 মাইক্রোফ্যারাডের দুটো রয়েছে আর 1 মাইক্রোফ্যারাডের একটা ধারক রয়েছে। তো 2 মাইক্রোফ্যারাড আর 1 মাইক্রোফ্যারাড যে রয়েছে ধারকগুলো, তাদের মধ্যে 2 মাইক্রোফ্যারাড এবং 1 মাইক্রোফ্যারাডে কত কত আধান থাকবে সেই আধানের কথা জিজ্ঞেস করেছে। এইটা আমাদেরকে কিন্তু বের করে নিতে হবে। তাহলে আগে আমরা যে বর্তনীটা দেওয়া রয়েছে সেটাকে আগে অঙ্কন করতে হবে। তো সেইটা আগে আমরা অঙ্কন করে নিই। এরকম রয়েছে বর্তনীটা, এইখানে আমরা একটা রয়েছে, এইখানে একটা সাপ্লাই রয়েছে, এটা 2 মাইক্রোফ্যারাড, এটাও 2 মাইক্রোফ্যারাড, এটা 1 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে 2 ভোল্ট। তো এই বর্তনীতে প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে যে কোনো 2 মাইক্রোফ্যারাড কিংবা একটা বের করলেই পরেরটা সেমি থাকবে, কারণ এমনি ওটা শ্রেণী সমবায়ে রয়েছে, আর এইটা 1 মাইক্রোফ্যারাড এদের বের করতে হবে। তো সবচেয়ে প্রথমে এই জাতীয় কোনো বর্তনী অঙ্ক থাকলে তোমাদের যেটা প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে তুল্য ধারকত্বের মান নির্ণয় করতে হবে। তো তুল্য ধারকত্বের মান নির্ণয় করা মানে বুঝতেই পারছো এই দুজন মিলে কার মতো হচ্ছে না, আমরা এরকম বলতে পারি। কারণ এই 2 এবং 2 শ্রেণী সমবায়, তাহলে তুল্য ধারকত্ব হয়ে যাবে 1 মাইক্রোফ্যারাড, আর এটা তো অলরেডি 1 রয়েছে, আর এটা হচ্ছে 2 ভোল্ট।
তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে তুল্য ধারকত্বের মান হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, কারণ 1 যুক্ত 1 তাহলে 2 মাইক্রোফ্যারাড। তাহলে বর্তনীতে যে মোট আধান অর্থাৎ Q টোটাল সেটা কত হবে না C ইকুইভ্যালেন্ট ইনটু V, তাহলে 2 ইনটু 2 মাইক্রোকুলম অর্থাৎ 4 মাইক্রোকুলম। তো এটা পাওয়া গেল 4 মাইক্রোকুলম, এটা হচ্ছে মোট আধান। এবার আমাদের যেটা প্রশ্ন যেটা তোমরা দেখতে পাচ্ছ যে জিজ্ঞেস করেছে যে 2 মাইক্রোফ্যারাডে কত থাকবে আর 1 মাইক্রোফ্যারাডে কত থাকবে আধান। তাহলে 1 মাইক্রোফ্যারাডে যদি আমি নাম Q1 দিই, 1 মানে এখানে আমি 1 মাইক্রোফ্যারাডে কত আধান সেটার জন্য বলছি। তো আমরা Q সমান কি ফর্মুলা জানি, তোমরা ভালো করে জানো, Q সমান হচ্ছে CV। তো C কত 1 * 10⁻⁻6, সাপ্লাই কত 2, এমনি প্যারালাল কম্বিনেশনে রয়েছে 1 মাইক্রোফ্যারাডের সাপেক্ষে সাপ্লাই, তাহলে স্বাভাবিক বিভব সেমই থাকছে। তো এখান থেকে পাওয়া গেল 2 মাইক্রোকুলম। তো বুঝতেই পারছো যদি এটা 2 মাইক্রোকুলম হয়, টোটাল আধান থাকছে 4 মাইক্রোকুলম, তাহলে অবশিষ্ট কত থাকবে না সেটা অবশ্যই বাকিটা অর্থাৎ 4 মাইক্রোকুলম - 2 মাইক্রোকুলম, অর্থাৎ সেখান থেকে পাওয়া যাবে 2 মাইক্রোকুলম। তাহলে এখান থেকে আমরা কাজ করব, এই 2 মাইক্রোফ্যারাড এই 2 মাইক্রোফ্যারাড যেটা দেখতে পাচ্ছি, তো এখান থেকে এদের তুল্য ধারকত্ব কত 2 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড অর্থাৎ এইটা, তাহলে 1 মাইক্রোফ্যারাড। তোমরা বিয়োগ করেও বের করতে পারো চাইলে যে এটা টোটাল মাইনাস এটা, তাহলে সেটাই হবে 2 মাইক্রোফ্যারাডে। অথবা যদি ক্যালকুলেশন করে বের করতে চাও তাহলে Q2 সমান কত হবে না তুল্য ধারকত্ব কত না শ্রেণীতে রয়েছে, তাহলে আধান একই থাকবে, তাহলে 1 মাইক্রোফ্যারাড ইনটু 2, তার মানে এখানেও পাওয়া গেল 2 মাইক্রোকুলম। বিয়োগ করেও একই পাওয়া যাচ্ছে, ফর্মুলাতে বসেও একই পাওয়া যাচ্ছে। তো এটা সম্ভবত অপশন ডি তে এটা রয়েছে, তো এটা হবে অপশন বি। এরপর কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29 এ যেটা রয়েছে সেটা হচ্ছে যে 4টি ধারক রয়েছে, তাদের মান একই এবং তারা শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে, এবং এরপর তাদেরকে কি করা হয়েছে না আবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। তো শ্রেণী সমবায়ে যখন যুক্ত করা হয়েছে তখন ধারকত্ব ধরা হলো C1, তাহলে স্বাভাবিকভাবে এরকম আসবে যেহেতু শ্রেণী সমবায়। তো এখান থেকে C1 এর মান আমরা দেখতে পাচ্ছি কত আসছে না C/4। আর যখন সমান্তরাল সমবায় তো সবগুলো জাস্ট বীজগাণিতিক যোগ হয়ে যাবে। তো যেহেতু অনুপাতের কথা জিজ্ঞেস করা হয়েছে, সো C/4 ইনটু 1/4C, সো পাওয়া গেল 1 এর 16। তো 1 এর 16 অপশন বি তে রয়েছে 1 এর 16। নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 30, সেটা তোমাদের বইতেই রয়েছে, তো সেই জন্য আলোচনা কোনো প্রয়োজন নেই। যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাবে, বইতেই রয়েছে 30। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 31, সেখানে একটা ডায়াগ্রাম রয়েছে, সেই ডায়াগ্রামটা কেমন না যদি 31 এ আমরা আসি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এরকম জাস্ট এখানে প্যারালাল কম্বিনেশন গুলো রয়েছে। এদের নামও দেওয়া রয়েছে বইতে, সেটা হচ্ছে PQRS। এবার জিজ্ঞেস করেছে যে তুল্য ধারকত্ব কত হবে, তো সবগুলো CGS এ জিজ্ঞেস করেছে। তো CGS এ যে ধারকত্বের যে মান হয় সেটা তোমরা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে তোমরা জানো যে সেইখানে আমরা যেটা লিখে থাকি A/4πD। অবশ্য আমরা থিওরি পড়ার সময় ক্ষেত্রফলকে আলফা ধরেছি, তো সামঞ্জস্য রাখার জন্য আমি তাকে আলফাই নাম দিলাম। সো α/4πD। তো এখানে যদি তোমরা তাকিয়ে দেখো দুটো পাতগুলো দেখো PQ, তারপরে QR, তারপরে RS, এরা সমান্তরালে রয়েছে। তো স্বাভাবিকভাবে তুল্য ধারকত্ব যেটা হবে এই α/4πD প্লাস α/4πD আবার α/4πD।
সো এখান থেকে পাওয়া যাবে 3 আলফা বাই 4 বাই ডি। তো এটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অপশন বি। তোমরা কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 31 এ এই অপশনটা রয়েছে। কোশ্চেন নাম্বার 32 এবং 33 দুটোই বইতে রয়েছে, তো দুটোই বইতে করে দেওয়া রয়েছে, তোমরা বইতে দেখবে। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 34 এর দিকে। 34 এ যা দেখতে পাচ্ছি প্রশ্নতে, সেখানে n সংখ্যক সমান্তরাল পাত রয়েছে। তো এবারে পরপর দুটি হচ্ছে ধারকত্ব c, তাহলে সমগ্র সমবায়ের ধারকত্ব কত হবে? তো থিওরিতে আমরা পড়েছি, যখন নরমালি যে এক্সপ্রেশনটা হয়, যদি আমি বাই মাধ্যম ধরেই করি, আর যখন পরিবর্তন হয় তো তখন এক্সপ্রেশন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এইটা। সো এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে c ড্যাশ আর c এর মধ্যে যে ডিফারেন্সটা জাস্ট সাবস্টিটিউট করলে সেটা হচ্ছে এইটুকুই। তাহলে n - 1 টাইমস, তো তোমরা দেখো এখানে অপশন সি তে রয়েছে n - 1 টাইমস, তো অপশন সি হবে উত্তর। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 35 এর দিকে, যেখানে তোমরা লক্ষ্য করে দেখো সেইখানে একটা বর্তনী চিহ্ন রয়েছে। তো বর্তনী চিত্র যে রয়েছে সেখানে একটু প্রবলেম রয়েছে, কারণ হচ্ছে এখানে দেখবে কোনো অপশনই ম্যাচ করবে না। তো এটা একটা এখনো প্রবলেমটা সলভ হচ্ছে না। রিপ্রিন্টেও যখন আবার রিপ্রিন্ট করা হচ্ছে সেই ভুল অপশনটাই থাকছে, চারটি অপশনই। তো সেটা বলি কেন প্রবলেমটা হচ্ছে। এখানে আইদার ডেটাতে কিছু ভুল আছে, তো শ্রেণী তার সঙ্গে প্যারালাল কম্বিনেশন করে দুটো রয়েছে এরকম। নেক্সট এদিকে আবার একটা রয়েছে, সো এ, এটা বি, এন্ড এখানে সি, এর মান হচ্ছে c/2, এটা হচ্ছে c/1। তো c/1 মানে এমনিও c হয়, আর এটা হচ্ছে c। তো এই তুল্য ধারকত্বের কথা এখানে যা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। তো এখানে অপশন কেন ভুল সেটা তোমরা এখন দেখতে পাবে। সেটা হচ্ছে যে একে যদি আমরা সিম্পলিফিকেশন করতাম তাহলে যেটা পেতাম সেটা কি না, এই দুজনের সমান্তরাল সমবায়। তো এই দুটো সমান্তরাল সমবায় মানে কি পাবো আমি তুল্য ধারকত্ব না, c/2 প্লাস c/1, তার মানে 3c/2। তো এইদিকে 3c/2 আর এদিকে cc, তার মানে আলটিমেট যে তুল্য ধারকত্ব আমি পাবো সেটা হচ্ছে 1 বাই যেহেতু শ্রেণীতে রয়েছে 1 বাই c ইকুইভ্যালেন্ট ড্যাশ সমান 1 বাই c প্লাস 2 বাই 3c 1 বাই c। এবার দেখো এখানে প্রবলেমটা কোথায়। যখনই তোমরা এলসিএমটা করবে তখন দেখো তাহলে এখান থেকে c ইকুইভ্যালেন্টের যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 3c/8। তো এরকম কোনো অপশন নেই 35 এ। দেখো যতগুলো অপশন রয়েছে তাহলে এটা কোশ্চেনে অপশনটা ভুল রয়েছে, তো কিছু করার নেই। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 36, এটাও বর্তনী সম্পর্কিত অঙ্ক। তো এখানে সমান্তরাল এবং সিরিজ দুটোই রয়েছে, তার মানে মিশ্র সমবায়। তো এখানে যদি আমরা মিশ্র সমবায়ের অঙ্কটা দেখি, আর এদের নাম রয়েছে সেটা হচ্ছে পি এন্ড কিউ। সো এখানে প্রশ্ন যেটা বলা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা ধারকের ধারকত্ব হচ্ছে সি। তো তুল্য ধারকত্বের মান জিজ্ঞেস করা হয়েছে। তো এটা বের করার সময় যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু প্রত্যেকটাই রয়েছে সি, তাহলে এই দুটোর প্যারালাল কম্বিনেশন থেকে 2c পাওয়া যাবে, এই দুটো প্যারালাল কম্বিনেশন থেকে 2c পাওয়া যাবে। তার মানে যদি আমি জিজ্ঞেস করি যে
তুল্য ধারকত্বের মান তো ডেফিনেটলি বুঝতেই পারছো এখানে আসবে 1/2c প্লাস 1/c প্লাস 1/2c। তো এখান থেকে যখন আমরা এলসিএম করব তখন দেখতেই পাচ্ছ এখানে কি আসবে না 4/2c অর্থাৎ 2/c, অতএব ভ্যালুটা পাওয়া যাচ্ছে c/2। সো যদি আমরা দেখি এখানে অপশন, সেটা অপশন রয়েছে অপশন সি। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 37। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ হচ্ছে বর্তনী রিলেটেড অঙ্ক, স্পেশালি ধারকত্ব চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ। এর পরের চ্যাপ্টার ভৌমসূত্র, কারশফ, এগুলোতেও খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা আমরা একটু দেখব। তো কোশ্চেন নাম্বার 37 এ যে সার্কিট ডায়াগ্রামটা রয়েছে, তো সেটা আগে একটু ছোট করে এঁকে নেওয়া যাক। সবগুলোর মান দেখতে পাচ্ছি একই রয়েছে, সেটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। নেক্সট হচ্ছে এদের সঙ্গে এখানে প্যারালাল রয়েছে একটা, সরি সব 4 মাইক্রোফ্যারাড নেই, প্রথমের দিকে এগুলো সব 4 আছে, এগুলো সব 4 মাইক্রোফ্যারাড রয়েছে, আর এটাও 4 রয়েছে, এটাও 4 রয়েছে, কিন্তু এটা রয়েছে 2 মাইক্রোফ্যারাড। নেক্সট হচ্ছে সঙ্গে টু মাইক্রোফ্যারাড। তো এবার যেটা জিজ্ঞেস করা হয়েছে যে তুল্য আর ধারকত্বের মান কত হবে, তো এইখানে যদি এটাকে যদি সলভ করতে হয় তাহলে তোমরা জাস্ট যে নামটা এখানে বের করতে বলছে, এই পয়েন্টটা এ, আর যা দেখতে পাচ্ছি এই পয়েন্টটা হচ্ছে বি। তো প্রশ্নে জিজ্ঞেস করেছে যে এ এবং বি এই দুটো বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে। তো এটা দেখার আগে তোমাদের এটা দেখতে হবে, এখানে দেখো 2 এবং এই 2 এরা কি কম্বিনেশনে আছে, না এরা আছে কি না সমান্তরাল সমবায় রয়েছে। তো এই জন্য তোমরা যদি বইটাও দেখো তাহলে আমাদের কি করতে হবে, এগুলোকে একটু স্প্লিট করে করে করতে হবে, অর্থাৎ এইটাকে আমরা এইভাবে নিতে পারি। তাহলে এখান থেকে ভেঙে নেব, এটাকে ভেঙে নিয়ে এই 2 এবং এই 2 সমান্তরাল রয়েছে, তাহলে তুল্য ধারকত্ব কি হবে 2 + 2, অর্থাৎ আমি এখান থেকে সরাসরি এটা করে নিতে পারি, যেহেতু এমসিকিউ অঙ্ক থাকলে পাশে করে করে দেখাতে হবে। তাহলে এটাও 4, এটাও 4, এখানে কিন্তু মাইক্রোফ্যারাড লিখতে হবে, আমি বারবার লিখতে হচ্ছে বলে আমি লিখলাম না। তাহলে এরকমই 4 মাইক্রোফ্যারাড 4 মাইক্রোফ্যারাড 4 মাইক্রোফ্যারাড। তো এইটা হচ্ছে সেই পয়েন্ট বি, আর এইটা হচ্ছে সেই পয়েন্ট এ। এবারে দেখো এই দুজন আর এই দুজন এরা কিসে আছে, না শ্রেণী সমবায় আছে। তাহলে এখান থেকে যে তুল্য ধারকত্ব যে বের করব, সেটা বর্তনীটা ছোট হয়ে এইভাবে চলে এসেছে এখন বলতে গেলে। তো 4 4 শ্রেণী সমবায়, তাহলে পাওয়া যাবে কত 2 মাইক্রোফ্যারাড। এখানেও 4 4 শ্রেণী সমবায়, তাহলে পাওয়া যাবে 2 মাইক্রোফ্যারাড। তাহলে 2 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড কিসে আছে, না সমান্তরাল সমবায় আছে। তাহলে উত্তর হবে 4 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে যদি আমরা অপশন দেখি 37 এ, সেটা 37 এর বি তে এই অপশনটা রয়েছে। এরপর কোশ্চেন নাম্বার 38। সো কোশ্চেন নাম্বার 38 এ যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলেছে তিনটে রয়েছে ধারক, তাদেরকে একবার ধারকত্বের মান দেওয়া রয়েছে তাদের, তো একবার শ্রেণী তারপরে সমান্তরালে যুক্ত করা হলো, তো তুল্য ধারকত্বের অনুপাত জিজ্ঞেস করা হয়েছে। তো শ্রেণীতে যদি আমরা দেখি, যেহেতু এখানে অনুপাতের কথাটাই শুধুমাত্র বলছে, তাহলে শ্রেণীতে আগে বের করে নেব। সো 1/3 1/9 1/18। তো জাস্ট এলসিএম করে যদি বের করা হয়, তো এখানে দেখতে পাচ্ছি 1/2 অর্থাৎ 2 মাইক্রোফ্যারাড। প্যারালালে কত পাওয়া যাবে, 3 + 9 + 18 মাইক্রোফ্যারাড, তার মানে 30 মাইক্রোফ্যারাড। তো এবার প্রশ্নে কি দেখছি, অনুপাতের কথা জিজ্ঞেস করছে। তাহলে অনুপাত যদি বলা হয়, তো C1 মানে CS, এখানে C2 মানে হচ্ছে CP, তাহলে 2:30, তাহলে 1:15।
15. So it will be option A. Option A তে রয়েছে 1:15. এরপরে 39 এর আগে যে অঙ্কটা রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এন্ট্রান্স আর এইচএস দুটোতেই, যে এমসিকিউতেই থাকবে তা না, এটা 2 মার্কসের কোশ্চেনে থাকতে পারে। তো এখানে যেটা রয়েছে তুল্য ধারকত্ব বের করতে হবে, একটা বড় বর্তনী রয়েছে তুলনামূলকভাবে। তো আগে আমরা একটু বর্তনীটা এঁকে নেব। তো বর্তনীটা যদি আমরা ভালো করে দেখি, একটা আয়তক্ষেত্রের মতো রয়েছে। কেমন না, এখানে একটা ধারক রয়েছে, তার সমান্তরালে আরেকটা ধারক রয়েছে, তার সঙ্গে কম্বিনেশন হয়েছে, আবার কম্বিনেশনে এখানে একটা ধারক রয়েছে, আবার যেটা দেখতে পাচ্ছি এর সঙ্গে প্যারালালে আরেকটা ধারক রয়েছে, মানগুলো নিয়ে পরে বলছি। আর কি রয়েছে না, এখানে একটা কম্বিনেশন রয়েছে, আবার এইখানেও রয়েছে, এইখানে একটা ধারক রয়েছে, আর এখানে পয়েন্ট এ অর্থাৎ টার্মিনাল এ, টার্মিনাল বি। এবার জিজ্ঞেস করেছে এ বি এর মধ্যে তুল্য ধারকত্ব। তো এখানে একটা কথা বলি, যতগুলো ধারক তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ধারকের ধারকত্বের মান বইতে পরিষ্কার বলা রয়েছে প্রশ্নে, সেটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। তাহলে ওগুলোর মান হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। 4 মাইক্রোফ্যারাড আমরা প্রত্যেকটা ধরে নিতে পারি, আর তুল্য ধারকত্ব বের করতে হবে। তো আমরা কয়েকটা সিম্পল কাজ করব, সেটা হচ্ছে এই যে দুটো অর্থাৎ এই দুজন পরস্পরের কেমন আছে, সমান্তরালে আছে। তো সমান্তরাল থাকা মানে যোগ হয়, তোমরা জানো। তাহলে এটা পাওয়া গেল 8 মাইক্রোফ্যারাড। এই দুটো সমান্তরালে আছে, তাহলে এটাও পাওয়া যাবে সেরকমই 8 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা এই কম্বিনেশনটার দিকে তাকাই, যদি যেহেতু এই বিন্দু কানেক্টেড রয়েছে এর মাঝে, আবার এইটা কানেক্টেড, মাঝে কোনো কানেকশন নেই, তাহলে একটা প্যারালাল কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ একে আমরা এইভাবে ড্র করে নিতে পারি, একটা এ, একটা এ, একটা এ, একটা এ, মানে মোট 4টে। এইরকম আসছে যদি লক্ষ্য করে দেখো, কারণ এদের থেকে এটা, এদের থেকে এটা, এই দুটো পরস্পরের সমান্তরাল। দেখো টার্মিনাল গুলো টাই আপ করা আছে। সো তুল্য ধারকত্ব যদি আমি সিএডি বলি, তাহলে 8 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 8 সবই মাইক্রোফ্যারাডে রয়েছে, তাহলে 24 মাইক্রোফ্যারাড। তো এখানে যদি আমরা অপশন দেখি, অপশন এ তে রয়েছে। নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 40 বইতেই রয়েছে। এরপর আসছি কোশ্চেন নাম্বার 41 এ। তো কোশ্চেন নাম্বার 41 এ যেটা রয়েছে সেটা হচ্ছে সি ধারকের 3টে ধারককে শ্রেণী সমবায় এবং পরে সমান্তরাল যুক্ত করা হলো, ধারকত্ব যদি n গুণ হয়। তো প্রথমে শ্রেণীতে যুক্ত করা হয়েছে, তার মানে c/3 হয়ে যাচ্ছে তুল্য ধারকত্ব। পরে তাকে প্যারালালে গুণ করা, যোগ করা হয়েছে, তো সেটা হয়ে যাচ্ছে তখন 3c। তো বলছে যদি n গুণ হয়, তো n গুণ বললে তো হবে না, তাকে সাজাতে হবে। তো সাজানোর জন্য আমরা এটাকে এভাবে লিখছি, cp = 9 * c/3। কেন না, দেখো এটাকে গুণ করলে অর্থাৎ 9 * c/3 গুণ করলে অর্থাৎ 9 কে এখানে 3 দিয়ে ডিভাইড যখন করছি তখন দেখো 3c আসছে। 3c ছিল কিন্তু আগে, তার উত্তরে কোনো পরিবর্তন হচ্ছে না। কেন c/3 আকারে সাজালাম, যেহেতু শ্রেণীতে c/3 ছিল। তাহলে এখানে কত আসছে 9 * cs। তাহলে যে গুণনীয়ক কিংবা গুণিতকের কথা এখানে জিজ্ঞেস করা হচ্ছে সেটা হচ্ছে অপশন সি, কারণ 9 গুণ পাওয়া যাচ্ছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এটা ছিল কোশ্চেন নাম্বার 41। কোশ্চেন নাম্বার 42 বইতে রয়েছে। তো কোশ্চেন নাম্বার 40 এবং 42 তোমরা বই থেকে দেখবে, বইতে করে দেওয়া রয়েছে, আর সহজ ওটা অঙ্ক তোমরা নিজেরাও পারবে। তারপরে প্রশ্নটা তোমরা পড়ো, অর্থাৎ কোশ্চেন নাম্বার 43। কোশ্চেন নাম্বার 43 তে যা রয়েছে ডেটা,
তো ডেটাতে দেখো তিনটে ধারক রয়েছে, তাদেরকে যখন শ্রেণীতে রাখা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, তাহলে আমরা এরকম বলতে পারি এরকম থাকছে। তো নেক্সট যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে যে C1 C2 C3 এর মধ্যে থাকছে, তো এই CS এর মান কত? 1/2, কারণ এখানে প্রশ্নে বলা রয়েছে তুল্য ধারকত্ব হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। তো যখন প্যারালাল কম্বিনেশন করা হচ্ছে, এখানে বলাই রয়েছে প্রশ্নে যে একটা যখন সরানো হচ্ছে, অর্থাৎ তিনটের মধ্যে যখন একজনকে বিচ্ছিন্ন করা হবে, তখন যে তুল্য ধারকত্ব হচ্ছে, সাপোজ আমি C3 টাকে আলাদা করছি বর্তনী থেকে, তখন তুল্য ধারকত্বের যে ভ্যালুটা রয়েছে সেটা কত? এখানে ভ্যালুতে বলেছে 3 মাইক্রোফ্যারাড। এটা কত হচ্ছে? 1/3। তাহলে এটা একটা ইকুয়েশন তো থাকছে, আর এটা একটা ইকুয়েশন থাকছে। যদি এটাকে আমি এখানে প্লেস করি, তাহলে কত আসছে? না 1/3 plus 1/C3 equals to 1/2. So 1/C3 equals to 1/2 minus 1/3. So কত আসছে এখান থেকে? না 6, আর এখান থেকে থাকছে কত? 1/6। তাহলে C3 এখান থেকে পাওয়া যাচ্ছে 6 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে দেখো একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অপশন ডি প্রবাবলি। কোশ্চেন নাম্বার 44 বইতেই রয়েছে। নেক্সট আসি আমরা কোশ্চেন নাম্বার 45। কোশ্চেন নাম্বার 45 এ একটা বর্তনী দেওয়া রয়েছে, এটা জয়েন্টের অঙ্ক। এখানে x, এখানে y, এই xy বিভব রয়েছে 60 ভোল্ট, অর্থাৎ vxy মান দেওয়া রয়েছে। এবার একটা ধারক রয়েছে এখানে, তার মান হচ্ছে c। এইখানে একটা ধারক রয়েছে 2c, আর এইখানে রয়েছে একটা, এদের নাম দেওয়া রয়েছে mn। এটা হচ্ছে c, এটা 2c। তো এইভাবে রয়েছে। এবার জিজ্ঞেস করছে m ও n বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে, এটা জিজ্ঞেস করেছে। তো m আর n বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্যের কথা জিজ্ঞেস করা হচ্ছে, তার আগে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা তুল্য ধারকত্ব যদি দেখি, এই 2c, c আর 2c এরা হচ্ছে শ্রেণী সমবায়ে রয়েছে, অর্থাৎ এটা। তো এখান থেকে আমরা এরকম পাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, অর্থাৎ এখানে 4/2c, অর্থাৎ কত? 2/c, অর্থাৎ c/2। তার সঙ্গে প্যারালাল কম্বিনেশন রয়েছে, তাহলে কত হবে? এখান থেকে আমরা চাইলে আধান বের করতে পারি, টোটাল আধান যেটা, তো সেটা কত হবে? 3c/2 into 60, so 90c। কারণ c এর মান আমাদের কাছে নেই, c মানে কুলম্ব কিন্তু নয়, এখানে c হচ্ছে মানে ধারকত্ব অর্থাৎ ক্যাপাসিট্যান্স। এবার আমাদের জিজ্ঞেস করেছে v n এর মান। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে v অর্থাৎ আমরা কি বলি না, q/c বলি। তো এখানে যেহেতু vmn এর কথা জিজ্ঞেস করা হয়েছে, তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে মোট আধান কত? না 90c, কিন্তু এখানে দেখো সিরিজ কম্বিনেশনে তিনজন রয়েছে, তাহলে আমি একটা বের করছি, তাহলে স্বাভাবিকভাবে 1/3 হবে। আর বাই কত? না আমরা জানি q/c। তো এখান থেকে কত আসছে? 30 ভোল্ট। তো এই জন্য দেখবে একটা অপশন ডেফিনেটলি আছে, সেটা হচ্ছে 45 এর দাগে অপশনটা হচ্ছে ডি। পরের প্রশ্নটা খুবই সহজ রয়েছে, শুধু ডেটা বসালেই হবে। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 46। সেখানে
আধান রয়েছে, আর যেহেতু প্রশ্নে এখানে বলেছে কৃতকার্য, তো কৃতকার্য যদি বলি আমরা তাহলে q²/2c, যেটাকে হাফ সিভি স্কয়ারও বলা হয়, যেহেতু v নেই এখানে। তো q এর মান এখানে কত না 8 × 10⁻−18 তার স্কয়ার বাই 2 × 100 × 10⁻⁻6। সো এখান থেকে যেটা আসছে 32 × 10⁻−32 জুল। তো এটা ছিল 46 এর দাগের প্রশ্ন। 47 বইতেই রয়েছে। সো 47 হচ্ছে তোমাদের বইতেই রয়েছে। এবার আসা যাক কোশ্চেন নাম্বার 48। তো 48 তো খুব সহজই প্রশ্ন, এন্ট্রান্সে হলেও খুব জাস্ট লজিক ফলো করলেই হবে। সেটা হচ্ছে যে প্রথমে যদি প্রশ্নটা আমি পুরো পড়ছি, তোমরা নিজেরাই পড়ো, নতুন এডিশনের বইতেই যেটা রয়েছে। তো সমান্তরাল পথধারক রয়েছে, তাহলে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক রয়েছে, তখন ভি ভোল্টে আহিত করা হয়েছিল, তারপরে পরাবৈদ্যুতিক ফলককে বের করে নেওয়া হয়েছে, তার পুনরায় প্রবেশ করানো হয়েছে। তো সিম্পল কথায় যদি আমি বলি, তো শুরুতে তাহলে যদি আমি ধরি যে সঞ্চিত শক্তির পরিমাণটার কথা যদি ভাবা হয়, তো সেটা এই যে ফর্মুলা ছিল q²/2c, তার মানে কি এটা এরকম থাকবে 2, কারণ c তো kc হবে, কারণ হচ্ছে কি পরাবৈদ্যুতিক ফলকটা ঢোকানো রয়েছে, তার পরাবৈদ্যুতিক ধ্রুবক একটা থাকবে, সেটা হচ্ছে এই k। আর যখন ফলকটা বের করে নেওয়া হচ্ছে তখন হয়ে যাচ্ছে এটা k থাকছে না, তখন স্বাভাবিকভাবে বায়ু মাধ্যম হলে k তো মান হয়ে যাবে। কিন্তু ফলকটাকে আবার প্রবেশ করানো হয়েছে, তার মানে কি u এখান থেকে এটা গেল, আবার uf থেকে ui অবস্থায় চলে এলো, তার মানে প্রাথমিক শক্তি আর অন্তিম শক্তিটা কি হয়ে গেল। তার মানে যে কৃতকার্য যেটা হয়, এই যে শক্তি ডিফারেন্সটা হতে হতো, তো সেই দুটো শক্তি তো একই, q²/2kc থেকে শুরু হয়েছিল, আবার সব ঘটনাগুলো ঘটার পর সেই q²/2kc চলে আসছে, তার মানে কৃতকার্য কিছুই হচ্ছে না। তো এই জন্য এখানে অপশন ডি যেটা রয়েছে সেটাই হবে। পরের প্রশ্ন ইম্পর্টেন্ট এবং খুব সহজ, এটা আমি থিওরিতে পড়েছিলাম যখন তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব বের করেছিলাম। তো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 49। সেটা হচ্ছে একটি আহিত ধারকে যে শক্তি কোথায় থাকে না স্বাভাবিক প্লেট দুটির মধ্যবর্তী যে তড়িৎ ক্ষেত্র সেখানে সঞ্চিত হয়ে থাকে, তো এটা তোমরা জানো। আর কোশ্চেন নাম্বার 50 যেটা, তো এখানে ব্যাটারি লাগানো ছিল সমান্তরাল পাত ধারকে, তখনই একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক k যুক্ত একটা ফলক ঢোকানো হয়েছে, মানে একটা পদার্থ, তারপরে ধারকের সঞ্চিত শক্তি আগের শক্তি কত গুণ। তো প্রথমে কি ছিল না, প্রথমে ছিল বায়ু। তাহলে আমি যদি সিম্পল ভাষায় বলি, প্রথমে যেহেতু বায়ু ছিল তাহলে এটা ছিল, আর পরে যেহেতু ফলকটা এসেছে তাহলে কি হবে, এইটা হয়েছে। তাহলে বুঝতেই পারছো uf হচ্ছে k * ui, তাহলে কত গুণ না k গুণ। তাহলে 50 এর আগে তোমরা যদি অপশন দেখো, অপশন বি তে রয়েছে k গুণ, ওই জন্য ওইটা হবে। কোশ্চেন নাম্বার 51 একই ধরনের প্রশ্ন, যে প্রথমে শক্তি একটা ছিল, আবার এখন একটা শক্তি হয়েছে, কিন্তু এখানে একটা ব্যাপার যেটা রয়েছে, বিভবের কথা বলা যাবে না কারণ বিচ্ছিন্ন করা হয়েছে। তো এবারে আহিত করে বিচ্ছিন্ন করা হলো, তো স্বাভাবিকভাবে পরাবৈদ্যুতিক ধ্রুবক পদার্থ তারপরে একটা মানে পরাবিদ্যুৎ পদার্থকে ইনক্লুড করা হয়েছে, তার মানে ব্যাটারি খুলে দেওয়ার পর। তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে এখানে বিভবটা কি হবে, মান হ্রাস পাবে, কিন্তু আমরা আধান দিয়েই করব। তো সেটা হচ্ছে যেহেতু আমরা ব্যাটারি যা রয়েছে এখানে যদি আমরা বলি, এখানে যেহেতু জিজ্ঞেস করেছে শক্তির কথাই জিজ্ঞেস করেছে, মানে শক্তি সঞ্চিত শক্তির পরিমাণ আগের শক্তির কত গুণ হবে। তো সেই সেন্সে যদি আমরা বলি তাহলে আগের কত গুণ হবে যদি জিজ্ঞেস যেহেতু করেছে, তাহলে আমরা বলতে পারি যেহেতু ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করে স্ল্যাবটা প্রবেশ করানো হয়েছে, তাহলে আমরা বলতে পারি আধানের কোনো পরিবর্তন হয়নি। সো আমরা u এর যে এক্সপ্রেশন q²/2c সেটা ইউজ করা সুবিধাজনক হবে, আধান সেমই থাকছে কিন্তু ধারকত্বের পরিবর্তন হচ্ছে। তাহলে যখন বায়ু মাধ্যম ছিল আমরা এটা বলবো, আর যখন ফলকটাকে প্রবেশ করানো হয়েছে আধান সেম থাকছে স্বাভাবিক, কারণ যেহেতু ব্যাটারি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, আধান বাড়ার কোনো রকম সম্ভাবনা নেই। তোমাদের আমি ফর্মুলা বলার সময় নবম ভিডিওতে নিয়ে বলেছিলাম, যদি ব্যাটারি
অন অবস্থায় যদি থাকে তখন কিন্তু বাড়ার একটা সম্ভাবনা থাকছে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো দুটোর মধ্যে এইটা আসছে কত ui/k, তাহলে এটা গুণিতকটা আসছে কত না 1/k। তো সেই 1/k যে টার্মটা সেটা কিন্তু রয়েছে অপশন সি তে। তাহলে 51 হবে অপশন সি। এবারে 52 53 থাকছে লাস্ট হলো প্রশ্ন। 53 তোমাদের বইতে পড়ে দেওয়া রয়েছে, সেই জন্য আমার তাতে আলোচনা করার কিছু নেই। যদি অসুবিধা থাকে কমেন্ট করবে, আমি তখন বলবো। কোশ্চেন নাম্বার 52, এটাই লাস্ট প্রশ্ন আমাদের আলোচনা। তো কোশ্চেন নাম্বার 52 তে একটু নতুন টাইপের প্রশ্ন, ওটা এন্ট্রান্সেও খুব লাগে আর আমাদের এইচএসএ 2 মার্কসেও রয়েছে, এমসিকিউ তেও রয়েছে। ওটা একটা শিখলেই তোমরা সবগুলো পারবে। তো এখানে যেটা বলা হয়েছে বিভবের মান 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। সো বিভবের মান সিন্স 20% বাড়ানো হয়েছে, তাহলে শুরুতে যদি UI হয় সেটা ছিল এইটা, আর বাড়ানোর পর যদি হয় সি ভি ড্যাশ স্কয়ার, তাহলে ভি ড্যাশের মানটা কত হবে না প্রাথমিক কত, তারপর বাড়ানো হয়েছে কত না সম্ভবত 20%। সো এইটা, তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে এরকম আসছে। এবারে এখানে বসাবো। তো স্বাভাবিক, তাহলে যে পরিমাণ শক্তি সঞ্চিত কিংবা বৃদ্ধি হচ্ছে শতাংশ আকারে, তাহলে সেটা কত হবে UI মাইনাস UF। কিন্তু যেহেতু বিভব বেড়েছে তাহলে অন্তিম শক্তিটা বেশি হবে, নাহলে নেগেটিভ চলে এসে যাবে বাই প্রাথমিক শক্তি। তো যদি আমরা লক্ষ্য করে দেখি এইখানে এখানে হাফ সিরিজ স্কয়ার কমন থাকছে। সো এখানে নিচে হাফ সিরিজ স্কয়ার, তো এটা তো এমনিও চলে যাচ্ছে। তো যেহেতু পার্সেন্টেজ আমাদেরকে বের করতে হবে, সেই জন্য এখানে একটা 100 গুণ করে রাখতে হবে, পার্সেন্টেজ বের করতে বলেছে। তো এখানে কত আসছে 11/25 into 100। সো পার্সেন্টেজ যেহেতু 44%, তাহলে এখানে একটা অপশন ডি রয়েছে, সেটাই রয়েছে 44%। তো সেটাই হবে উত্তর। আর কোশ্চেন নাম্বার 53 বইতে রয়েছে, তো সেটা তোমরা দেখবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আলোচনাগুলো। যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের সেট 1 এর অঙ্ক নিয়ে আলোচনা শুরু করব। সেট 1 এ অনেকগুলো অঙ্ক, 43টা অঙ্ক। আমরা চেষ্টা করব 4টা ভিডিওর মাধ্যমে যদি সবগুলো আলোচনা করা যায়। ক্যালকুলেশন পার্টটা নাহলে তোমরা করবে, সেটা আমরা দেখব। তো এই ভিডিওতে এই অবধি। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরের ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।